রাজনীতি মানেই শুধু বক্তব্য নয়, রাজনীতি মানে জবাবদিহিতা। এখানে প্রশ্ন থামে না, কথা ঘোরে না, মুখোমুখি যুক্তিতর্কে উঠে আসে ক্ষমতার আসল চিত্র। দেশের রাজনীতি, সিদ্ধান্ত আর ক্ষমতা, এসব নিয়েই এক্সপ্রেস হোম রিয়ালিটি প্রেজেন্টস পাওয়ার টক বাংলাদেশ। আপনাদের সকলকে যুক্তরাষ্ট্রের স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি লাভলি হোসাইন, আর আজকে আমাদের সাথে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত আমাদের বাংলা ওয়ান টেলিভিশনে। ধন্যবাদ। প্রথমেই জানতে চাচ্ছি প্রথমেই জানতে চাচ্ছি আপনার দৃষ্টিতে কেমন হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, যদিও নির্বাচন নিয়ে অনেক রকম ভয়, সন্ত্রস্ততা এবং অনেক রকম আপনার নিয়ম বহির্ভূত কার্যক্রম আমরা দেখেছি, এবং নির্বাচনের পূর্ব শর্তগুলো অনেক কিছুই পালন হয় নাই, তারপরেও নির্বাচনের দিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি ঘুরে ঘুরে যে কয়টা সেন্টার দেখেছি, আমার কাছে মনে হয়েছে যে অনেক দিন পর একটা মোটামুটি ভালো ভোট হলো। আমি জনগণকে, যারা আসছে, জনগণের উপস্থিতি একটু কম ছিল, কিন্তু যারা আসছে তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখেছি। জনগণ ভোট দিতে পেরেছে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এই বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সবকিছু মিলে বলবো আলহামদুলিল্লাহ, খারাপ হয়নি। তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি বলে জামায়াতে ইসলামের আমির যে উনি একটা অভিযোগ তুলেছেন, ইতিবাচক আচরণকে দুর্বলতা ভাবলে ভুল করবেন এমন হুঁশিয়ারিও দিয়েছেন। আবার এদিকে নাহিদ ইসলামও বলেছেন ফলাফলে কারচুপি হয়েছে, প্রয়োজন হলে রাজপথে নামবো। এসব অভিযোগ কেন উঠছে বলে আপনি মনে করছেন? এইসব আসলে ফাঁকা বলি। আসলে রাজনীতির বিরোধী দল হয়েছে, যা কখনো তারা আশা করেনি, তার চেয়ে বেশি, অনেক অনেক বেশি পেয়েছে। তাদের ভোটের হার দেখেন, ভোট অনেক বেশি পেয়েছে। এটাই তারা এখন এই কথা না বললে না তাই বলছে। এইসব বলে এক ধরনের রাজনৈতিক দল, মানে আমি বিএনপি বলবো, বিএনপি কে ভয় দেখাতে চাচ্ছে, এছাড়া আর কিছু আমি মনে করছি না। আপনার কি মনে হয় এতে বিএনপি ভয় পাবে? বিএনপি ভয় পাবে কিনা আপনিও ভালো বুঝেন। এটা বিএনপিও জানে যে এইসব ফাঁকা বুলি, এসব দিয়েই থাকে। জি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে জামায়াত 1991 সালে 18টি আসন পেয়েছিল, 96 সালে সেই সংখ্যা নেমে আসে 3-এ, 2001 সালে বিএনপির জোটের অংশ হিসেবে 17টি, 2008 সালে মাত্র 2টি আসন নিয়ে তারা সংসদে যায়। এবারই জামায়াতের আসনের সংখ্যা আগের রেকর্ডকে ছাড়িয়েছে। এখন কি তারা ভাবছে যে আগামীতে তারা ক্ষমতায় আসতে পারে? আর আপনার ভাবনাটা কি? এইখানে আহ, আপনি নিজেই বললেন, আপনার ছক দিয়ে পরিসংখ্যানটা যে বললেন, প্রথমে 18টা, তারপরে 2টা, তারপরে আবার 17টা, তারপরে আবার 2টা, 3টা, হ্যাঁ, তারপর আবার এই যে এতগুলো, এইটার ধারাবাহিকতা আপনি নিজেই বুঝেন যে বাড়ছে আবার কমছে। কিছু কিছু জিনিস অনুপস্থিত থাকলে, আওয়ামী লীগের মতো একটা বড় দল অনুপস্থিত এখানে, সেই সুযোগটা তারা সম্পূর্ণরূপে নিয়েছে। আওয়ামী লীগের যারা ভোট দিয়েছে দিয়েছে, যারা দেয় নাই দেয় নাই। সেইখানে 40%, 45% মানুষের উপস্থিতি কম ছিল। যারা দিয়েছে তাদের কাছ থেকে তারা নিতে পেরেছে। আওয়ামী লীগ যদি আবার সামনে নির্বাচন করে, তখন আবার দেখবেন যে তারা ফানুস হয়ে যাবে। এটাই আমি মনে করি, মানে প্রথম মোটা দাগে। জি, আরেকটা জিনিস মানুষের চোখে ধুলি দিয়েছে, কিছু সহজ সরল কম লেখাপড়া জানা মানুষগুলোকে তারা জান্নাতে টিকিট বিক্রি করতে চেয়েছে। এইসব মানুষ যখন বুঝবে, এদের একটা মানুষকে আপনি কিছুক্ষণ সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন, সারা জীবনের জন্য বোকা বানিয়ে রাখতে পারেন না। ওরাও তখন চালাক হয়ে যাবে যে এরা যে ফাঁকা বুলিগুলো আওড়ায়, এগুলো আসলে সত্য না। কোনো মানুষের হাতে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যখন এরা বুঝবে সত্যিকার অর্থে, তখন কিন্তু সেই আপনার হিপনোটাইজ থেকে বের হয়ে আসবে। তো এটা সাময়িক ভাবে তারা হয়তোবা এটা করেছে। আমার মনে হয় না যে ফুললি এটা করতে পারবে। আরেকটা জিনিস, বিএনপির কিছু দুর্বলতা ছিল। বিএনপি
আহ, আপনার সত্যিকার অর্থে যে নির্বাচনের প্রচারণা যেদিন থেকে দিয়েছে বিএনপি একটা বড় দল, নমিনেশন কে পাবে কে পাবে না একটা সবার মধ্যে ভীতিকর অবস্থা ছিল, যে কারণে মানুষের কাছে ওইভাবে ভোট চায় নাই। জামাতের তো তা না, জামাত তো নির্দেশিত দল, যাকে নির্দেশ দিবে সে ইলেকশন করবে, ইলেকশনের আগ মুহূর্তে যাকে বলবে তুমি উইথড্র করো সে উইথড্র করতে বাধ্য হবে। যে কারণে তারা প্রথম দিন থেকে 5ই আগস্টের পরের দিন থেকে নির্বাচনী ক্যাম্পিং এ তারা নেমে গিয়েছিল। এটাকে তারা একদম হোমওয়ার্ক হিসেবে প্রতিদিন প্রতিদিন তারা কাজ করেছে, তাদের নারীদেরকে দিয়ে তারা ঘরে ঘরে পৌঁছেছে, যেটা বিএনপি করে নাই। তো একজন মানুষ যখন 3বার যায়, 4বার যায়, 5বার যায়, এবং সেটা যদি 1.5 বছর 2 বছর আগে থেকে যদি রুটিন মাফিক হয়, তাহলে আপনি বুঝেন তারা তখন দলের জন্য শুধু ভোট চেয়েছে, কোনো ব্যক্তির জন্য ভোট চায় নাই। তাহলে তো তা এটা তাদের এই জামাতের একটা দলীয় শৃঙ্খলা। এটা তাহলে কি বিএনপির মধ্যে পরিলক্ষিত হচ্ছে না? দেখেন, বিএনপি একটা গণতান্ত্রিক দল সম্পূর্ণরূপে। বিএনপি কোনো নির্দেশিত দল না। বিএনপিতে আপনার দেখবেন যে আহ, যাকে মনোনয়ন দেয় না তার বাইরে অনেকে বিরুদ্ধ দল হিসেবে দাঁড়িয়ে যায়, যেটা জামাতে অসম্ভব, দাঁড়াতে পারে না। তো বিএনপিতে আর্গুমেন্ট করা যায়, বিএনপিতে প্রতিবাদ করা যায়, বিএনপিতে বাদানুবাদ করা যায়। তো এটাই দলের তো বিউটি, মানে ডেমোক্রেসির বিউটি এটাই হওয়া উচিত। তো এই জি। জিনিসগুলো বিএনপিতে করা যায় বলে বিএনপির জনপ্রিয়তা এতটা বেশি। আমি এটা মনে করি, আমি এটাকে নেগেটিভ মনে করি না, এটা পজিটিভ, এবং এটাই গণতন্ত্রের সংজ্ঞা, যে উম, উম, সংখ্যাগরিষ্ঠ যা বলবে সেটাই। তো এখন দল একটা ডিসিশন দিয়ে দিয়েছে, কিন্তু আমার ঘরের আরেকটা সন্তান যে বিট্রে করবে না, বিদ্রোহী হবে না, এই নিশ্চয়তা তো আমি দিতে পারি না। তাকে ঠান্ডা করার জন্য আমি চেষ্টা করব, না করতে পারলেও দেখেন অনেক বিদ্রোহী দাঁড়িয়ে গেছে। জামাতের এটাও একটা আপনার বিজয়ের একটা কারণ, যে বিদ্রোহী এবং দলীয় মনোনয়ন প্রাপ্ত দুইজনের ঠোকাঠুকি হয়েছে, এক ভোটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আর ওই দিক থেকে জামায়াত আপনার ফাঁকতালে আপনার পাশ করে গিয়েছে। এইরকম না হলে এতগুলো আসন তারা পেত না। দেখেন, আমাদের 69 জন প্রার্থী, বিদ্রোহী প্রার্থী শেষ পর্যন্ত ছিল। তো শেষ পর্যন্ত থাকলে তারা কত, তারা তারাও এরকম সিটি পেয়েছে। তো যেখানে যেখানে বিদ্রোহী প্রার্থী ছিল সেখানে সেখানে তাদের পোয়া বারো হয়েছে, এই আর আর কি। তা আপনি যেহেতু বললেন যে জামায়াতে ইসলামী আওয়ামী লীগ ফিরলে তখন থাকবে না, তারা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আপনি কি আশা করছেন মানে ভ্যানিশ হবে থাকবে তা না? বলিনি, মানে থাকবে না তাও না, মানে রেশিওটা অনেক কমে যাবে। ওকে, তাহলে কি আপনার মনে হয় আওয়ামী লীগ আসবে ক্ষমতায়? ক্ষমতায় আওয়ামী লীগ আসবে কিনা আমি জানি না, ক্ষমতায়, তবে আওয়ামী লীগ হয়তো ভবিষ্যতে দলটা করতে পারবে, তাদের সৎ স্বচ্ছ মানুষ দিয়ে দলটা করাতে পারতে পারে। সেরকম আশা করছেন? আমি, আমার কথা হচ্ছে, আমি গণতন্ত্র মনা একজন মানুষ। আমি শত্রুকে শত্রু বলতে রাজি নই, আমি শত্রুকে প্রতিযোগী ভাবতে রাজি। আমি মনে করি যে যে দোষ করেছে তার শাস্তি প্রাপ্য, একদম। যে দোষ করবেন, যতটুকু করবেন অতটুকু শাস্তি আপনার জন্য বহাল থাকবে, কিন্তু অন্যরা সেটার জন্য সাফার করতে পারে না। আমি এটা মনে করি যারা জুনিয়র ছিল, যারা আসছে নতুন, যারা সত্যিকার অর্থে আহ, উম, মানে বিরল প্রজাতির হলেও সত্য যে সৎ ছিল, 2-4 জন তো আছে। সেই সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আহ, তারা তো কোনো দোষ করে নাই, তাহলে তারা কেন রাজনীতি করতে পারবে না? আর আপনার পাপকে ঘৃণা করো পাপীকে না, আপনি তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু তার দলটাকে তো আপনি ভ্যানিশ করতে পারেন না। নেই, দলটাকে চমৎকার বরং কথা। ছেড়ে দিলে জনগণ, আপনি দেখেন আমি একটা প্রমাণ দেখাই, হুম হুম। দলটাকে বরং যদি ছেড়ে দিত তাহলে দলের জনপ্রিয়তা একদম জিরোতে নেমেছে, এটা জনগণ বুঝিয়ে দিত। কারণ জাতীয় পার্টি তাদের অ্যালায়েন্স ছিল, জাতীয় পার্টি দাঁড়িয়েছিল। আপনি দেখেন জাতীয় পার্টি 0 সিট পেয়েছে, এবং জাতীয় পার্টির মহাসচিবের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো অনেকেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে, এটা জনগণ তাদেরকে মেনে নেয় নাই। তো আওয়ামী লীগ থাকলেও আওয়ামী লীগরা হয়তো বা ওইভাবে মেনে নিত না। কিন্তু আপনি যখন একজনকে টর্চার করবেন, আপনি একজনকে আইনের বাইরে কাজ করবেন, আইন বিরুদ্ধ কাজ করবেন, আপনি যখন চাপ প্রয়োগ করবেন, তখন তার প্রতি কিন্তু মানুষের সিম্পেথি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে।
তো হুম, মানুষের সিম্প্যাথিরও একটা ব্যাপার আছে। সেই সুযোগটা এই সরকারই করে দিল, আমি বলব। হুম, জি। নির্বাচনের কমিশনের ভূমিকা কতটা নিরপেক্ষ ছিল বলে আপনি মনে করছেন? ১ম দিকে আপনার কিছুটা, যেমন ধরেন পোস্টাল ব্যালট ছাপানোতে আমি এখানে নিরপেক্ষতা বলব না। এখানে অ্যা সময় বিশেষ উনি নিরপেক্ষ, সময় বিশেষ উনি অনিরপেক্ষ। আপনার বিদেশে পোস্টাল ভোটের ব্যালট পেপার পাওয়া গেল যে বাসাগুলোতে, সেখানে আমি নিরপেক্ষ বলব না। উনি কোন বিচার করতে পারেন নাই। জামাত ইসলামী টাকা ছড়িয়ে বেড়ালো। আমরা বলা সত্ত্বেও উনি এটার কোনো প্রতিকার করলেন না, কাউকে ডাকলেন না। তাদের নারী নেত্রীরা বিভিন্ন জায়গায় বিকাশ নাম্বার নিয়ে টাকা পাঠানো শুরু করলো। সেটা নিয়েও তারা কোনো কথা বললেন না। আমরা আমরা বলার পরেও। এই ধরনের কিছু ও আপনার ব্যাপার ছাড়া নির্বাচনের দিন আমরা তাদেরকে অনেকটা নিরপেক্ষই দেখেছি। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে কতটা প্রতিযোগিতামূলক এবং গ্রহণযোগ্য হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে এই নির্বাচনটা? দেখেন, নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে, এটা তো আপনি নিজেই জানেন। বাংলাদেশে নইলে অনেক প্রতিবাদ হতো। প্রতিবাদ হয় নাই। অ্যা এইখানে নির্বাচন গ্রহণযোগ্যতা পেয়েছে। আরেকটা জিনিস হলো যে আপনার কতটা প্রতিযোগিতাটাও আপনি দেখেছেন। তো সেখানে আমি বলব যে প্রতিযোগিতা এবং গ্রহণযোগ্যতা দুটোই ছিল। আচ্ছা, আপনি আগে একটা কথা বলেছিলেন যে কিছু না কিছু জায়গায় বিভিন্ন জায়গায় ছোট, ছোট সহিংস ঘটনা ঘটেছে এবং এরকম প্রসঙ্গে আসলে যেমন সার্জিস আলম উনিও বলেছেন ফেসবুক লাইভে এসে যে ১১ দলীয় জোটের উপরে আপনার সহিংসতা, তারপরে ভাঙচুর করা হয়েছে। হান্নান মাসুদও বলেছেন একই কথা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও একই কথা বলেছেন যে তাদেরকে নেতাকর্মীদেরকে এনসিপির নেতাকর্মীদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। যেখানে দেশের মানুষের প্রথম চাওয়াই হচ্ছে শান্তি ও নিরাপত্তা। তাহলে পুরনো সেই প্রতিহিংসামূলক রাজনীতি ও সংস্কৃতির পুনরাবৃত্তি কি হচ্ছে বলে আপনার কাছে মনে হচ্ছে? দেখেন, নির্বাচনের আগের দিন পরের দিন যে জিনিস, কিছু বিচ্ছিন্ন ঘটনা কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এটা সম্পূর্ণরূপে বলা যায় না। এটা খুবই ছোট ঘটনা। তবে সব ঘটনাই দুঃখজনক। কিন্তু এটা কতটা সত্যতা আছে আমরা জানি না। আমরা এমন শুনছি যে একটা দলের অনেক নেতাকর্মীরা নিজেদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে নিজেরা সমস্যার সৃষ্টি করে, নিজেরা একটা মারামারির ক্ষেত্র প্রস্তুত করে এই ধরনের কথা বলছে, যাতে বিএনপির উপরে কিছু বর্তানো যায় এবং জনগণকে বুঝানো যায়। এই জিনিসগুলো তারা করছে, আমি যতটুকু জানি। এর কোনো প্রমাণ আছে কি? নির্দিষ্ট কোনো? দেখেন, প্রমাণ তো আপনার মারামারি হয়েছে তার কোনো প্রমাণ আছে ওরকম? নিজেদের মধ্যে এটা প্রমাণটা বের হবে সবাই যখন কিছুটা আনন্দে লিপ্ত, যে এত বড় একটা ইলেকশন হয়ে গেল, অনেকের ঘুম খাওয়া-দাওয়া ছিল না। সেখানে তারা অনেকেই রেস্টের মধ্যে আছে, অনেকেই আনন্দ করছে। যদিও আমাদের নেতা বলেছেন যে কোনো বিজয় মিছিল হবে না। দোয়া খায়েরটা হবে। তারপরেও তো মনের সুখটা তো আসলে বুঝানো যায় না। যখন এই অবস্থায় তখন তারা এই ধরনের কথাগুলো বলছে। এখন তো আপনার এমন না যে কারো বাড়ি দখল করবে, কারো ঘর দখল করবে, কারো দোকানপাট দখল করবে দেখে মারামারি করতে গেছে। এটা আ প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা রেস্ট আছে। এত বড় নির্বাচনের পর মুহূর্তেই এই কথাটা, এবং তারা তো ফেলও করে নাই। যার এখানে সার্জিসের এলাকায় এটা বলছে, দেখেন, সে তো ফ উম তার যে মানে বিএনপিকে যে বুঝাচ্ছে, বিএনপির প্রার্থী পাস করেছে। তাহলে পাস করার সাথে কেন মারটা দিবে বা আপনার মারামারি করবে বা আপনার কোনো সমস্যার সৃষ্টি করবে? আমার এটা বিশ্বাস হয় না। অন্তত ২-৪ দিন পরে হলে আমি বিশ্বাস করতে পারতাম। বিএনপির অতীতে কিন্তু অনেক সাফল্য আছে। তার সাথে, সাথে কিছু তাদের বিরুদ্ধে অভিযোগও আছে জনগণের, যেমন দুর্নীতি, অপশাসন, স্বাধীনতা বিরোধীদের সাথে সমঝোতা করে ক্ষমতায় যাওয়া। তা আপনার কাছে কি মনে হয় বিএনপি এবার নিজেদেরকে সংশোধিত করে নতুন বাংলাদেশে জনগণের যে প্রত্যাশা সেটা কি পূরণ করতে পারবে? দেখেন, বিএনপি তো মানুষের দল। বিএনপি শয়তানও না, বিএনপি ফেরেশতাও না।
ভুল-ভ্রান্তি একদম হবে না আমি তা বলব না। মানুষ হলেই ভুল হতে পারে। তো সেইখানে বিএনপি আপনার আ অতীতেও আপনি বলেছেন তার ভালো, ভালো রেকর্ড আছে যে কারণে বিএনপির এত জনপ্রিয়তা। বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করেছেন তার জনপ্রিয়তা তার মৃত্যুর পর আরো বেড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা নিজেরা দেখলেন যে তার মৃত্যুর সময় কি পরিমাণ আপনার মানুষ হয়েছে, কি পরিমাণ মানুষের হাহাকার হয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনার বিএনপি ভালো কাজ করবে। আজকে দেশের যে অবস্থা এই মুহূর্তে ক্ষমতা গ্রহণ করাও একটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। অর্থনৈতিক মানে দুঃস্ব অবস্থার মধ্যে বিএনপি আছে। তার মধ্যে রাজনৈতিক অবস্থাও খারাপ ভালো না। এরপরে আপনার পুলিশের ট্রমাটাইজ থেকে পুলিশ বের হতে পারে নাই। আপনার প্রশাসন এর কাছে বাংলাদেশ জিম্মি। তারপরে আপনার জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, মনে হচ্ছে একটু সমস্যা দেখা দিচ্ছে ওয়াইফাইতে সম্ভবত। নীলুফার চৌধুরী মনি, আপনি কি শুনতে পাচ্ছেন? ইন্টারনেটের সমস্যার জন্য আমরা হয়তো শুনতে পাচ্ছি না, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জি, আমরা চেষ্টা করে যাচ্ছি। জি। সরি এটা চলে গেছিল একাই। ও হ্যাঁ, হয়তোবা ইন্টারনেটে মাঝে, মাঝে এরকম সমস্যা হয়। হ্যাঁ। জি, যেটা বলছিলেন। আর যদি জনগণের আস্থা পুরোপুরি পূরণ না করতে পারে, সেক্ষেত্রে কি রাজনৈতিক সংকট তৈরি হতে পারে? রাজনৈতিক সংকট যেকোনো সময় আপনি যদি মনে করেন যে আমি আপনাকে ভালো থাকতে দিব না, এটা যদি আমার মানে মেন্টালিটি হয়, এটাই যদি আমার গোল হয়, তাহলে তো আপনি ভালো থাকতে পারবেন না। আমি আপনাকে ভালো রাখবো না। আমি নিজেও ভালো থাকতে পারবো না। অন্যকে ভালো না রাখতে গেলে যে প্ল্যান করতে হয়, সেখানে নিজেরও ভালো থাকার কথা না। সেই জায়গা থেকে আমি বলব যে এটা ডিপেন্ড করে অন্যান্য রাজনৈতিক দলগুলোর উপর, দেশের কিছু ও আপনার আ বুদ্ধিজীবী মহলের উপর এই জিনিসগুলো ডিপেন্ড করে। বিভিন্ন পেশাজীবীদের উপর তারা যদি ওই ধরনের আন্দোলন না করে, ওই ধরনের যদি আপনার মিছিল মিটিং এইসব না করে, তাহলে তো একটা সরকার স্মুথ পায় কাজের ক্ষেত্রে। এটুকুই বলতে চাই। জি, বিএনপি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানার বিষয়কে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এক্ষেত্রে দলের চেয়ে ব্যক্তিকে কি জনগণ বেশি প্রাধান্য দিচ্ছে বলে আপনার মনে হয়েছে? দেখেন ওইটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এত লোক দাঁড়িয়েছে, পাস করেছে ৬-৭ জন। আপনার এটা বিচ্ছিন্ন ঘটনা, নমিনেশন তো আমাদেরকেও দেয় নাই। বাট আমরা তো পারি নাই দলের সাথে করে আপনার ইলেকশন করতে। তো সেইখানে রুমিন যেটা করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সে করেছে এবং বিজিত হয়েছে। এইজন্য আমি তাকে অভিনন্দন জানাই। তো এবং আমার এখানে ধারণা ব্যক্তি এগুলো সব রুমিনকে মিটে যাবে। জি, এখানে ব্যক্তি রুমিন বেশি প্রাধান্য পেয়েছে বলে মনে হচ্ছে। না এইখানে যেমন ধরেন মানুষ হয় কি বাংলাদেশের মানুষ ভীষণ আবেগপ্রবণ। বাংলাদেশের মানুষকে বুঝাতে পারলে মানুষ বুঝে। রুমিন সেই জায়গাটায় টাচ করতে পেরেছে। রুমিনের বাবার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছিল। নমিনেশন দেয় নাই এবং তার বাবাকেও জনগণ ভোট দিয়েছিল। কিন্তু তাকে কৃতকার্য করতে দেওয়া হয় নাই সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব। তো সেই একই অবস্থা হলো। তো এলাকার যারা প্রবীণরা ছিল সবাই মিলে যে ডিসিশন নিয়েছিল যে রুমিনকে পাশ করাবে। জি। তারা রুমিনকে পাশ করিয়েছে। এটা রুমিনের জন্য ভালো, এলাকাবাসীর জন্য ভালো। তো এখন আমরা দেখি রুমিন কি করে। জি।
আমরাও দেখব। আর নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে কম ব্যবধানের যে বিজয়টা মির্জা আব্বাসের, ঢাকার বহুল বিতর্কিত আসন ৮, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? এটাকে আমি নাসিরুদ্দিন পাটোয়ারি যে ব্যবহার করেছেন মির্জা আব্বাসের সাথে, একজন সিনিয়র ব্যক্তির সাথে, একজন প্রবীণ ব্যক্তির সাথে, এটা ভীষণ দুঃখজনক। আর ওই জায়গায় আমি বলবো একটা যে কোনো ভাবে একটা ডিজাইন হয়েছে যে হুম। তাকে পাশ করানোর জন্য। কারণ দেখেন যে দ্বিতীয়বার যখন এটা চ্যালেঞ্জ করা হলো তখন কিন্তু ভোটের আরেকটা সংখ্যা বের হয়ে গেল। হুম। এই যে বের হয়ে যাওয়াটা, এটাই হচ্ছে আপনার ষড়যন্ত্রটা। এই ষড়যন্ত্রটা রুখতে পেরেছিল বলেই তারা সিটটাকে নিতে পেরেছে। তো এটাকে আমি বলবো যে প্রথম থেকে একদম আদা জল খেয়ে মির্জা আব্বাসকে যে কোনো মূল্যে, যেহেতু ঢাকা সে একটা ফ্যাক্টর, তাকে মানে বসিয়ে দেওয়ার জন্য হেন কোনো চেষ্টা নাই যেটা করে নাই। এটা তাহলে আমি বলতে চাই যে নাসিরুদ্দিন পাটোয়ারি এত ভোট বা কি করে পেল? এটা এনটি আব্বাসের একটা ব্যাপার আছে। আর দ্বিতীয়ত হলো যে এইখানে কোনো একটা ডিজাইন চালু রাখা হয়েছিল। সেটা কি এইখানে রাতে একটা হয়েছে নাকি দিনে হয়েছে? রাতেও হতে পারে, কারণ রাতেও মির্জা আব্বাস সাহেব আপনার প্রেস কনফারেন্স করেছিল, দেখেছেন আপনারা। তো এটা রাতেও হতে পারে বা যে কোনো সময় এটার বদল হতে পারে। আমাদের কাছে এটাই ধারণা। হয়তোবা। তো আপনি যেটা বলেছিলেন ভোটার উপস্থিতি এবং অংশগ্রহণ এবার তুলনামূলকভাবে কম ছিল, যেটা চোখে পড়ার মতো ছিল। আহ এটা কি আওয়ামী লীগবিহীন নির্বাচন, এই কারণটা কি হতে পারে? কারণ এবার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো ছিল। আই ডোন্ট থিঙ্ক সো। এটা আমি আমার মনে হয় যে এটা আপনার জনগণের মধ্যে একটা ভয় ছিল যে গেলে ওইখানে যদি মারামারি হয়, ওইখানে যদি কোনো সমস্যা হয়, ওইখানে যদি কোনো ককটেল বোমা ফাটানো হয়, কাউকে গুলি করা হয়, এই ভয়গুলো থেকে একটা শ্রেণী ভোট দিতে যায় নাই। কিন্তু হ্যাঁ, সেনাবাহিনী তো আর অনেক আগে থেকেই বলেছে আমরা পূর্ণ নিরাপত্তা দিব। সেনাবাহিনী বলেছে, কিন্তু সেনাবাহিনীর উপরও ওই আস্থাটা হয়তো বা ওরকম ছিল না যে অন্যান্য বারের মতো সেনাবাহিনীর নির্লিপ্ত থাকে। সেনাবাহিনীর সামনে এর আগের ইলেকশন গুলোতে অনেক অকারেন্স ঘটেছে, সেনাবাহিনী কিছুই করে নাই, কিন্তু কোনো এবার শব্দই করেনি। চিত্র তো ভিন্ন এইবার ছিল। করেছে, এইবার তারা অ্যাক্টিভ ছিল, কিন্তু এটা তো জনগণ ওইভাবে বুঝে নেয়। একবার বিশ্বাস হারিয়ে গেলে সে বিশ্বাসটা পুনঃপ্রতিষ্ঠা হতে অনেকটা দেরি লাগে। হয়তো এইবার তাই মনে করেছে, এরপরে কোনো ইলেকশন হলে তখন জনগণ ঠিক দেখবেন যে ঠিক অনেক অনেকটাই অ্যাডভান্স হয়ে আগে আগে গিয়েছে। আমার এটাই মনে হয়। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন, যেটা বাগেরহাট নিয়ে। বাগেরহাট সবসময় একটা প্রচলিত কথা আছে যে হিন্দুরা আওয়ামী লীগ প্রার্থীকে সবসময় বেশি ভোট দেয়, এবং এখানে বাগেরহাটে সবসময় দেখা গেছে যে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা বেশি আছে, এবং আগেও আওয়ামী লীগ কিংবা স্বতন্ত্র প্রার্থীরাই এখানে বিজয়ী হয়েছে। তো সেখানে কৃষ্ণনদী বিপুল সংখ্যক ভোটে হেরেছে এবার বিএনপির প্রার্থী আমির রেজাজ খানের কাছে। অর্থাৎ হিন্দু ভোটাররা এবার বিএনপিকে ভোট দিয়েছে। আপনার কি মনে হয় এটা কি বিএনপি ধরে রাখতে পারবে, নাকি আওয়ামী লীগ আসলে আবার তারা সরে যাবে আগের স্থানে? দেখেন এটা এটা আসলে আহ, এটা সময়ই বলে দিবে যে তারা কি করবে। কারোর জন্য কারো জায়গাটা বসে থাকে না, জায়গা ফিল আপ হয়ে যায় সব সময়। আওয়ামী লীগ এসে যদি নিতে পারে তাহলে যাবে, আর নিতে না পারলে বিএনপির সাথে থাকবে। বিএনপি যদি তাদের পারপাস সার্ভাইভ করতে পারে তাহলে বিএনপির সাথে থাকবে। আপনি খেয়াল করে দেখেন যে আহ কৃষ্ণনন্দী একজন হিন্দু থাকা সত্ত্বেও হিন্দুরা ভোট দেয় নাই। কেন ভোট দেয় নাই? কারণ কৃষ্ণনন্দী যে দল থেকে দাঁড়িয়েছে, হিন্দুরা সেই দলটাকে ডিজার্ভ করে না। হ্যাঁ, হুম। হিন্দুরা সেই দলটাকে কখনোই সাপোর্ট করে না। হিন্দুরা সেই একটা মৌলবাদী আরেকটা এদের সাথে ওইভাবে থাকবে এটা কেউ বিশ্বাস করে না হিন্দুরা। তো এই কারণে তাদের স্বজাতীয় স্বগোষ্ঠীর মধ্যে থেকে দাঁড়ালেও তারা তাকে ভোট দেয় নাই। তারা তাদেরকে তাকে আপনার কি বলবো এটা, মানে তাদের শত্রুপক্ষই মনে করেছে সেই সেই মানে নমিনিকে, যে এ আমাদের হতে পারে না, একে ভোট দিলে আমরা বিপদে পড়ে যাব। তা একটা একটা শ্রেণী, যে শ্রেণীটা একটা হিন্দু, সে একটা মুসলিম দলের লোকরে ওইভাবে ভোট দিতে পারে না, এই কারণেই দেয় নাই। তারপরেও তো বিএনপির উচিত হবে এই আস্থাটা আপনার ধরে রাখার।
হ্যাঁ, বিএনপির উচিত হবে, না হলে বিএনপিও হারিয়ে যাবে। অবশ্যই সেটা। তো জয়ের পরপরই আওয়ামী লীগের অফিসে যে তালা খুলে দিলেন বিএনপি নেতারা, বিশ্ব গণমাধ্যমেও এটা প্রকাশিত হয়েছে। আপনার কাছে কি আওয়ামী লীগ নিরাপদ? তাহলে বিএনপির কাছে আওয়ামী লীগ নিরাপদ মনে হচ্ছে? দেখেন, বিএনপির কাছে সব দলই নিরাপদ। এখন ওইখানে কেন তালাটা খুলে দিলেন সেটারও বুঝতে হবে। বিএনপি এবং আওয়ামী লীগকে আমি বহু বছর চিনি। যখন দলের চেঞ্জ হয় তখন আপনার, যেমন ধরেন, রাস্তার বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী যুব যুব দল, ছাত্র দল, বিএনপি এদের অফিস আছে। অফিসে আপনার কি হয়, যখন সরকারের চেঞ্জ হয় ওই দলটা লীগ হয়ে যায়, আবার লীগের সরকার চেঞ্জ হলে লীগটা দল হয়ে যায়। অফিস ঠিক থাকে, চেয়ার টেবিল ঠিক থাকে, শুধু মানুষগুলো চেঞ্জ হয়ে যায়। আমি অনেক দেখেছি যে রাতে শুধু সাইনবোর্ডটা নামিয়ে ফেলে, নামিয়ে আরেকটা সাইনবোর্ড, ছাত্র দলের জায়গায় ছাত্র লীগ হয়ে যায়, যুব দলের জায়গায় যুব লীগ হয়ে যায়। তো তেমনও হতে পারে যে তাদের অফিসটা বহুদিন বন্ধ আছে, সেটা চালু থাকুক, চালুটা বিএনপি নেতাকর্মী ওইখানে বসতে পারে, আবার আওয়ামী লীগ বসতে পারে। এটা সময় বলে দিবে যে কে বসছে। আপনি আজকেও দেখতে পারেন কারা বসছে, খোঁজ নিতে পারেন। আমি মনে করি যে এটাই হতে পারে যে বিএনপি মনে করেছে যে এই অফিসে কেউ থাকে না, আমরা এই অফিসটা চালাই। এটা এই কারণে হতে পারে। এখন কি কারণে হয়েছে এটা আমাকে আরেকটু সময় নিয়ে জানতে হবে আমাদের। হয়তোবা। তো হাসিনার বিষয়ে কি পদক্ষেপ নিবে বলে মনে হচ্ছে আপনার বিএনপি? বিএনপি হাসিনার বিষয়ে যে পদক্ষেপ নিবে, বিবিসি বাংলায় জনাব তারেক রহমান সাহেব তার সাক্ষাৎকারে বলেছেন, ওনাকে যখন বলেছেন যে আপনি কি প্রতিশোধ চান, উনি বলছেন যে না, আমি কোনো প্রতিশোধ চাই না, তবে আমি আমার সাথে, আমার পরিবারের সাথে, আমার দলের সাথে যা করা হয়েছে আমরা সেটা বিচার চাই। তো শেখ হাসিনা দেশের মানুষের কাজ জন্য যা করেছে, যেটা করেছে, যত খারাপ কাজ করেছে, সেটার জন্য আমরা বলবো যে আমরা, বিএনপির লোক বলবে যে আমরা বিচার চাই, আমরা কোনো প্রতিশোধ চাই না, কারো কোনো প্রতিশোধ চাই না, আমরা বিচার চাই। ওনার কৃতকর্মের বিচার উনি করবেন, তাতে ওনারই আখের ভালো হবে, আর কিছু না। নরেন্দ্র মোদী তো তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। আপনার কাছে কি মনে হচ্ছে ভারতের সাথে সম্পর্ক এবার কেমন হতে পারে বিএনপির? দেখেন, একটা প্রতিবেশী রাষ্ট্র শুভেচ্ছা জানাবেন, এটাই এটাই সত্যি কথা। আর আমাদের তো দ্বন্দ্ব আমাদের ব্যক্তিগত কোনো কিছু নিয়ে না, রাষ্ট্র টু রাষ্ট্র। তো সেইখানে নরেন্দ্র মোদী একজন রাষ্ট্রপ্রধান, তারেক রহমান হতে যাচ্ছে, তো সেইখানে তাকে, তার দলকে শুভেচ্ছা জানাবে, এটা স্বাভাবিক আমি মনে করেছি। আমি এখানে অন্য কিছু দেখি না। তবে হ্যাঁ, আমাদের বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে সকলের জন্য বন্ধুত্ব, কারোর জন্য শত্রুতা নয়। এটা যেমন মনে হচ্ছে, পাশাপাশি বিএনপির এটাও মনে হচ্ছে যে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন যে বিদেশে আমাদের প্রভু নাই, বন্ধু আছে। তো এই যে প্রভু নাই বন্ধু আছে, বিএনপি এই নীতিতেই অটল থাকবে। তো এই নীতিতে অটল থাকতে গিয়ে আপনার যা করণীয় তাই করবে বিএনপি। বিএনপির এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো কি কি আপনার কি মনে হয়? বিএনপির চ্যালেঞ্জ আমি বললামই তো, বিএনপির ইকোনমিক্যাল চ্যালেঞ্জ, দেশের অর্থনীতি একদম তলানিতে, সেটার চ্যালেঞ্জ। বিএনপির প্রশাসনিক চ্যালেঞ্জ, প্রশাসন একটা দলের হয়ে ঘাপটি মেরে বসে আছে, আবার আরেকটা দলের তারাও আছে। সব মিলে প্রশাসনকে, আগের সরকারগুলো এমন অবস্থায় করেছে যে প্রশাসন আর প্রশাসনে নাই, তারা দলীয় নেতাকর্মী হয়ে গেছে। এই জায়গা থেকে মুক্ত করতে হবে। প্রশাসনের উচিত হবে সিভিল সার্ভেন্ট বলতে যা বোঝায় সেটাই প্রশাসনকে করতে হবে, এই জায়গাটা বুঝিয়ে দিতে হবে। এরপরে আপনার আইন শৃঙ্খলা ব্যাপারটা, মানুষের মব নিজের হাতে তুলে নিচ্ছে, এই জায়গাটায় আপনার খুবই গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ট্রান্সপারেন্সি, আপনার দুর্নীতি, এই দুর্নীতির থেকে মুক্ত হওয়ার জন্য যা যা করার, এটা 1 নাম্বার সমস্যা বাংলাদেশে, সেটা বিএনপি চেষ্টা করবে, বিএনপি বলেছে। তা এই জিনিসগুলো আমি মোটা দাগে দেখি। অস্ত্র, বাইরে প্রচুর পরিমাণ অস্ত্র আছে, সেই অস্ত্র উদ্ধার করবে বিএনপি, আমি এইগুলোই মনে করছি।
আরেকটা কথা যেটা পিনাকি ভট্টাচার্য এখন বেশ বড় একটা ফ্যাক্টর, আমি জানি না কতটুকু আপনি এই সম্পর্কে বলতে চাচ্ছেন। তো উনি যেমন বলেছেন যে বিএনপি, ডিপ স্টেট, আওয়ামী লীগ, তারপরে ভারত, এইসব বিভিন্ন যে প্রসঙ্গ গুলো বললো, এর সাথে যে মেকানিজম করে ভোটে জিতেছে, আহ, আপনার কাছে কি মনে হয় এগুলোর কতটা এগুলো আমি বিশ্বাস করি না। যুক্তিযুক্ত? জি। কারণ ওনারা যা বলেন, আপনি দেখেন ওনারা তো এটা বলছে বিএনপি কোনোভাবেই ক্ষমতায় আসবে না। বিএনপি কোনোভাবেই আসবে না। বিএনপি বিরোধী দলে থাকার জন্য প্রস্তুতি নিক। উনি আগের দিনও বলেছেন নির্বাচনে। তো এই টাইপের কথা, এগুলো জনগণকে এক ধরনের ধোঁকা দেওয়া শামিল আমি মনে করি। আমি কাজে বিশ্বাসী, কাজ করতে চাই। সেই কাজে বিএনপিও কাজে বিশ্বাসী। বিএনপির কাজ দেখেই আপনারা বলবেন যে বিএনপি কার সাথে সম্পর্ক রেখেছে, কার সাথে রাখেনি। ডিপ স্টেট বলতে যা বুঝাই, ডিপ স্টেট তো এখনই বিদ্যমান। তারা যাদেরকে চালাচ্ছে তারাই তো ডিপ স্টেট সৃষ্টি করে গেছে। নইলে একটা ইন্টারিম গভর্নমেন্ট কখনোই চুক্তি করতে পারে না। কোনো আইনেই নাই চুক্তি করার। চুক্তি যা করবে সেটা হলো গিয়া জনপ্রতিনিধি, এবং জনপ্রতিনিধি একা একা না, সবাইকে নিয়ে সবাইকে বসে একটা ডিসিশনে আসতে হবে, তারপরে হবে চুক্তি। সেটা তো তারা তোয়াক্কা করে নাই। ওইসব নিয়ে তো তারা কোনো কথা বলেন না। কাছে খুব দ্রুত গতিতে সরকার গঠিত হচ্ছে, এত তোড়জোড়ের হ্যাঁ, কারণ কি দেশের হতে একটা পারে? সরকার নাই অনেকদিন। সরকারের তো সিস্টেমেটিক জিনিসগুলো, অর্গানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সেইখানে উপায় নাই দ্রুত গতিতে নেওয়া ছাড়া। আর যদি মন্ত্রণালয়ের বিষয়ে কি সিদ্ধান্ত বিএনপি নিচ্ছে, এরকম যদি কোনো ইনফরমেশন আপনার কাছে থাকে? মন্ত্রণালয়ের বিষয়ে কি সিদ্ধান্ত নিবে? আগে মন্ত্রণালয়ে যোগদান করুন, তারপরে এটার অবস্থাগুলো ভিতর থেকে দেখুন, তারপরে না বলতে পারবে যে কি ডিসিশন নেবে। আচ্ছা, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যেটা হচ্ছে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি এমন একটা বাংলাদেশ দেখতে চাই, সর্বাগ্রে চাই যে মানুষ নিরাপদে নিশ্চিন্তে ঘর থেকে বের হবে, কাজ করবে, আবার ঘরে ফিরে আসবে। তার কোনো সমস্যা হবে না। মানুষ দুবেলা দুমুঠো খাবে, তার আয় এবং ব্যয়ের মধ্যে খাদ্যদ্রব্যের একটা সামঞ্জস্য থাকবে। সে যেন তার উম উপার্জিত অর্থ দিয়ে খাদ্যদ্রব্য কিনে তার সাংসারিক চাহিদা পূরণ করে যেন ২ টা পয়সা তার ভবিষ্যতে অসুখ বা অন্যান্য আপৎকালীন সমস্যার জন্য সে জমাতে পারে। এবং মানুষ, খুব বেশি বাংলাদেশের মানুষের ডিমান্ড নাই। মানুষের চলাফেরার জন্য রাস্তাঘাট, স্কুল, কলেজ, আপনার শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান, এই জিনিসগুলো যেন ডেভেলপ করে। এই ডেভেলপটাই মানুষ চায়। মোটা দাগে এটাই চায়। এর চেয়ে বেশি, আগে বলতো আমাদের মায়েরা, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এখন আমার সন্তান যেন থাকে ডালে ভাতে। সেই ডালে ভাতেও যদি হয় সমস্যা নাই। কিন্তু সেখানে যেন নিরাপত্তা থাকে। নিরাপদে বাড়ি আসতে পারে। নিরাপদে বাড়ি থেকে বের হতে পারে। এই ডালে ভাতে, জিনিসটাই আমি চাই। জি, ডালে ভাতে থাকতে হলে তো কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান বাড়ানোর জন্যই বিএনপি বলেছে ১ কোটি বেকারদের বেকার সমস্যা দূরীকরণে বিএনপি চেষ্টা করবে স্কিল বেকারদের দেশে এবং দেশের বাইরে কাজে পাঠানোর জন্য ব্যবস্থা করবে। আরেকটা প্রশ্ন, আপনাকে কি আমরা মন্ত্রী পরিষদে দেখতে পাবো? আমি আসলে আমি তো মনোনয়নই পাইনি। এখন আল্লাহ ভালো জানে। আমি তো কোথাও যাইও না, কোনো তদবিরও করি না, কাউকে বলিও না। আমি জানি না যে আমার কি হবে। আমি আমি এখানে আছি, বেশ আছি। আপনাদের সাথে কথা বলছি, আপনাদের কাজ করছি। এটাও তো দেশের একটা কাজ। আপনাকে অসংখ্য প্রতিদিন ৩ টা ধন্যবাদ। ৪ টা টক শো করছি। এই তো। জি, জি, অবশ্যই। নীলুফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলা ওয়ান টেলিভিশনের পক্ষ থেকে। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। রাজনীতির হিসেব শেষ হয় আসনে, কিন্তু গণতন্ত্রের হিসেব শেষ হয় আস্থায়। সেই আস্থার জায়গাটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। জি দর্শক, সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ। এছাড়া বাংলা ওয়ান টেলিভিশন 24 ঘন্টা আপনারা দেখতে পাবেন আপনাদের লোকাল টিভি বক্স, অ্যাপস কিংবা ওয়েবসাইটে। এছাড়া ফেসবুক এবং ইউটিউব তো থাকছেই।
দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা ওয়ান টেলিভিশনের সাথেই থাকুন। ধন্যবাদ।